গল্পের বাক্স চ্যানেলে আপনারা শুনছেন কথা সাহিত্যিক আবুল বাশারের লেখা একটি উপন্যাস ফুল বউ। আজ শুনবেন উপন্যাসটির ৯ম পর্ব। আর গল্প পাঠে আমি আপনাদের সাথে থাকব রোমানা নূপুর। আন নেমাও হাবালাশিত শায়াতিন। হাদিস, মেয়েরা শয়তানের ফাঁদ। রাজিয়ার রূপের মধ্যে সেই ফাঁদ পাতা আছে। নারীকে ধরে শয়তান মানুষের জীবনে প্রবেশ করে। নারী হচ্ছে ছিদ্র। সীতাহাটিতে হাজী নিসার হোসেনের মৃত্যুর দিন রাজিয়ার দুটি বিষণ্ণ মধুর চোখের ছটায় সজ্জিত সৌন্দর্যে যে করুণ ঘন রূপ ন্যাস দেখেছিল মবিন, তা ভোলার নয়। রিয়াজের লাইব্রেরিতে সেই মেয়েকেই দেখেছে আরও বিপজ্জনক। সংসারে এমন কিছু মেয়ে থাকে যাদের বেঁচে থাকার মধ্যেই কেমন এক অবৈধতার গন্ধ তৈরি হয়ে আশ্চর্য আকর্ষণ সৃষ্টি করে। তারা বেশ্যা নয়, বেশ্যাকল্প। তাদের কি সামাজিক বেশ্যা বলা যাবে? আবার এমন যে ঠিক সে বেশ্যাও নয়। আধুনিক গদ্য কবিতার মতো কোথায় গদ্য আর কোথায় কবিতা যেমন নির্ণয় করা শক্ত, অথচ অনুভব করা যায়, তেমনি রাজিয়া কোথায় বেশ্যার মতন প্রমাণ করা যাবে না, কিন্তু কেমন যেন অবৈধ মনে হয় মবিনের। আজকার কবিতার মতনই দুর্বোধ্য সেই প্রবৃত্তি আড়াল হয়ে রাজিয়ায় বিরাজিত। অথচ সাধারণ সে নয়, সাধারণ বেশ্যা নয়, খুবই উন্নত এক অবৈধ চূড়ায় তার সামাজিক অধিষ্ঠান। সাধারণ ৫ জনে রাজিয়াকে খারাপ মনে করে, কিন্তু সে মনে করার সপক্ষে যেসব যুক্তি আর বিশ্বাস ও অনুমান একত্রিত করা হয়, তা দিয়ে আসলে রাজিয়ার অবৈধ উচ্চ চূড়াটিকে স্পর্শ করা যায় না। মবিন সেখানেই নিজেকে অসহায় মনে করে। এক কথায় খারাপ বা মন্দ মেয়ে ছেলে বলতে পারলে সমস্যা শেষ হয়ে যেত। যেমন আধুনিক কাব্যকে কবিতা নয় বলে ঘোষণা করে শান্তি লাভ করা যায়। অনেকে করেন, তেমন হলে কথা ছিল না। কিন্তু কবিতা নয় বলার পরই সমস্যা শুরু হয়। আসলে আজকের কবিতা কি? কাকে বলবো আজকের কবিতা? তাহলে বলতে হয় কবিতা বলে আজ কিছু নেই। কিন্তু তেমন করে বলা তো যায় না। এ যেমন এক সমস্যা। রাজিয়াকে কেন্দ্র করে ওই ধরনের সমস্যা তৈরি করেছে মবিন। সতী নারী বলা যাচ্ছে না, বেশ্যা বলা যাচ্ছে না, সাধারণ বলা যাচ্ছে না, অর্থাৎ মন্দ মেয়ে ছোটলোক বলেও অস্বীকার করা যাচ্ছে না। মনের মধ্যে অকারণ এক উচ্চ অশ্লীল অবৈধ ধারণার সঙ্গে মিশে আছে কেমন এক তীব্র কামনা। তা শুধু রূপেরই আকর্ষণ নয়, বাড়তি এক দুর্বোধ্য আকর্ষণ আছে। কবিতারই মতন রহস্য আছে, সেটা বর্ণনার অতীত। জীবন তা সহ্য করতে পারে না, অস্বীকার করতেও পারে না। শয়তানের ফাঁদ কি এমনই করুন? তাহলে এখন কি হবে? মিল্লাতের জন্য বড়ই মায়া হয়। নবীনা কথা দিয়েছিল ভাইয়াকে শয়তানের ফাঁদ থেকে মুক্ত করে যাবে। কিন্তু নবীনা আসলে কতখানি কি করতে পেরেছে বোঝা যাচ্ছে না। কোনো চিঠিপত্র লিখল না, কোনো খবর দিল না। মবিন ভোরবেলা বেরিয়ে পড়ল পায়ে পায়ে। খানিক দূর হেঁটে আসার পর রিকশা ধরল। মবিনকে ভোরে রাজিয়া এভাবে উপস্থিত হতে দেখবে কল্পনা করেনি। ঘরে ধূপ বাতি পুড়ছিল। সফি তার সস্তা রেডিওখানা রাত্রে রাজিয়াকে দিয়ে গেছে। রেডিওয় এই ভোরে ঢাকা থেকে নজরুল গান বাজছে খুব মৃদু গলায়। টেবিলে রেডিও গেয়ে চলেছে, আমার যাওয়ার সময় হল, দাও বিদায়, এবং গাইছে, অন্ধকারে এসেছিলেম, থাকতে আধার, যাই চলে। ঠিক ওই পংক্তি যখন দ্বিতীয়বার গাইছে শিল্পী, তখনই ঘরে প্রবেশ করে মবিন। ঘরে রেডিও ছাড়া কেউ নেই। বাথরুমে স্নান করার শব্দ কানে এসেছিল। মবিন খাটে এসে বসে। আশ্চর্য হয় মিল্লাত নেই দেখে। একটু বাদে স্নান স্নিগ্ধ রূপসী রাজিয়া ঢুকে এসে চমকে ওঠে। তোয়ালে মাথায় চুল জড়ানো, কেবল শাড়িতে গা ঢাকা। মবিনকে দেখে শুধু বিস্ময়বিদ্ধ
আপনি? উচ্চারণ করে চুলে জড়ানো তোয়ালে ছাড়িয়ে নেয়। মবিন বলে, মিলু কোথায়? রাজিয়া তোয়ালে চুল মুছতে মুছতে জবাব দেয়, আমি ওকে তাড়িয়ে দিয়েছি, চলে গেছে। কথাটা বলে ফেলে রাজিয়া প্রতিক্রিয়া লক্ষ্য করবার জন্য বাঁকা করে মবিনের চোখে যায়। লক্ষ্য করে মবিনের চোখ রাজিয়ার দেহের কাপড়ে ঢাকা আচ্ছন্নতায় অনতি লুক্কায়িত রেখাগুলি খুঁজছে। রাজিয়া সতর্ক হয়ে গায়ের কাপড় টেনে নেয়, টেবিলের দিকে দূরত্ব রচনার জন্য সরে যায়। মবিন রাজিয়ার চোখে চোখ তোলে, প্রশ্ন করে, তাড়িয়ে দিলেন কেন? ভারী অন্যায় করেছেন। রাজিয়া বলে, উপায় কি বলুন? ওর যে বসন্ত হয়েছে। বসন্ত হয়েছে? হ্যাঁ। তবু আপনি তাড়িয়ে দিলেন? দিলাম, কি করব? আমারও যদি হয়ে যায়? আমি আমাকে খুব ভালোবাসি। মুখে যদি দাগ হয়, নিজেকে তখন ভালোবাসতে কষ্ট হবে, সহ্য করতে পারবো না। মবিনের সহসা মাথা গরম হয়ে যায়, খাট ছেড়ে লাফিয়ে উঠে পড়ে। ঘৃণায় দুই চোখে অগ্নি খড়িত হয়ে পড়ে, কুঁচকে যায়। মবিনের এই পীড়িত বিকৃত অবস্থা উপভোগ করে রাজিয়া। মবিন এত উত্তপ্ত হয়ে পড়ে যে তার মুখ দিয়ে কেমন এক দুর্বোধ্য অর্থহীন আর্ত শব্দ বার হয়। একটু নিজেকে সামলে মবিন বলে, এই অপমানের জবাব আমি দিতে পারি। মনে রাখবেন, এ বাড়ি মিলুরই হক ছিল। আপনি নির্লজ্জের মতো আমার বন্ধুর হক পয়মাল করেছেন। করেছি? বেশ তো, এখন কি করবেন? মিলুকে এখানে নিয়ে আসব। কেমন করে তাড়িয়ে দিচ্ছেন একবার দেখতে চাই। দেখতে চাই আপনার রূপের দেমাগ থাকে কোথায়। কি করেন আপনি? ছি ছি। ঘেন্না? নিশ্চয় ঘেন্না করি। বেশ তো, নিয়ে আসুন না একবার, আমি পুলিশ ডাকব, বলবো আপনারা জোর করে আমার বাড়িতে একটা বসন্তের রোগীকে তুলে দিয়েছেন। ছি ছি। সে আপনি যত খুশি ছি ছি করুন, আমার কিছু যায় আসে না। ছি। মবিন প্রবল ঘৃণায় ছি করে দেয়, দাঁড়ায় না আর। সিঁড়ি ভাঙতে ভাঙতে শুনতে পায় রাজিয়া হি হি করে গলা ফাটিয়ে হাসছে। রাস্তায় নেমে রিকশা ধরে সোজা মবিন রিয়াজের বাড়ি এসে ওঠে। মশারির মধ্যে শুয়ে আছে মিল্লাত। ঘরের এক কোণে চেয়ারে বসে টেবিলে কনুই রেখে গালে হাতের পাতা মেলে থুতনি ধরে খোলা বই দেখছে রিয়াজ, অত্যন্ত গম্ভীর। পায়ে চটির শব্দ করে ঘরে ঢুকেছে মবিন। রিয়াজ ঘাড় তুলে একবার ওকে দেখে নিয়ে ফের বইয়ের পাতায় চোখ মেলে দিয়েছে। চৌকের মশারির মধ্যে বালিশের কাছে এবং মশারির বাইরে টুলির উপর কিছু ফলমূল রয়েছে। অর্ধভুক্ত কমলা বালিশের কাছে অপেক্ষমান। সবই এক পলকে দেখে নেয় মবিন। তারপর রিয়াজের কাছে এসে অন্য চেয়ারখানিতে বসে। পরে সেটি টেনে এনে মিল্লাতের মাথার কাছে আসে। মশারি তুলে চেয়ে দেখে বন্ধুকে। মিল্লাত ঘুমন্ত। মশারি ফেলে দেয় এবং কথা বলতে শুরু করে। মবিন বলে, শেষ অবধি তাড়িয়ে দিল। অবশ্য আমি খুব অবাক হইনি। কার কথা বলছো? রিয়াজ থুতনি আর গাল ছেড়ে ঘাড় ঘোরায়। মবিন বলে, আর কার কথা? আমি রাজিয়ার কথাই বলছি। এত স্বার্থপর দেমাকি নোংরা মেয়ে তোমার কাছে সম্মান পায় কেন, আমার মাথায় কিছুতেই ঢোকে না। বসন্ত আজকাল এমন কিছু ফেটাল নয়, অথচ তারই ভয়ে বেচারিকে পথে নামিয়ে দিয়েছে। কেন চলে এলো? মিলু তোমাকে বলেনি? ওকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আর কেন তাড়িয়ে দিয়েছে জানো? পাছে ওই নোংরা মেয়ের বসন্ত হয়ে রূপ নষ্ট হয়। অবশ্য সৎ মায়ের বেশি কতটুকুই বা সৎ। রিয়াজ ফের গ্রন্থে মনোযোগী হয়, কোনো কথা বলে না। মবিন আশ্চর্য হয়। রিয়াজ তার কথায় কোনো গুরুত্বই দিচ্ছে না। বলে, মিলু তোমাকে বলেনি কেন সে চলে এলো? বলেছে। রিয়াজ আস্তে করে বলল, কি বলল তোমাকে? ওখানে থাকা গেল না। কেন? কারণ থাকা যায় না। আর কিছু? কেন থাকা যায় না বলল না? না। আশ্চর্য, তুমি শুধালে না কেন থাকা যায় না? সে তো আমি জানি।
কি জানো তুমি, কি সাংঘাতিক মেয়ে! তুমি কল্পনা করতে পারো না। বলে কিনা ঘাট ধরে পথে নামিয়ে দেবে যদি আমরা বসন্তের রোগী নিয়ে ওর কাছে যাই, পুলিশ ডাকবে। ভাবতে পারো? তাই বলল নাকি? হ্যাঁ, আমি কেবল বলেছিলাম মিলুকে তাড়িয়ে দিলে আমরা যদি জোর করে তুলে দেই হাজির বাড়িতে। ব্যাস, কি রোগ! বুঝলে রিয়াজ, খুব সাধারণ মেয়ে, লো, ভেরি চিপ। ও সান্নিধ্য থেকে মিলুকে রক্ষা করা দরকার, আর সমবেতভাবে ঘৃণা করা উচিত। আমার কথা তুমি কখনো বুঝতে চাইলে না। রিয়াজ বলল, আস্তে, ঘুম ভেঙে যাবে। সারা রাত কষ্ট পেয়েছে। বসন্ত যেমনই হোক, যন্ত্রণা খুব। চলো বাইরে গিয়ে কথা বলি। রিয়াজের কথায় কিঞ্চিত সংকুচিত হয় মবিন। কথা না বলে দুজনে বাইরে আসে। বাইরে বারান্দায় বেতের সাদা চেয়ারে দুজন মুখোমুখি বসে। রিয়াজ বলে, শোনো, আমার একটা সিদ্ধান্তের কথা বলি, মনোযোগ দিয়ে শুনবে। আমি অনেকের সঙ্গে কথা বলেছি, হিন্দু বন্ধুদেরও সমস্যাটা বুঝিয়েছি। ওরা সব একমত হয়েছে। রসুলের সমাজে গোড়ায় সৎমাকে বিয়ে করা বাপের মৃত্যুর পর নিন্দনীয় ছিল না। রসুলে সেটা অবৈধ ঘোষণা করেন এবং বিয়ের ব্যাপারে একটা নীতি নির্ধারণ করেন। 14টি ক্যাটাগরি ঠিক করে দেন। বলেন এই 14টি ক্যাটাগরির বাইরে বিয়ে করতে হবে। রাজিয়া সেই 14 নারীর মধ্যে পড়ছে, কিন্তু ঘটনা যা দাঁড়িয়েছে তাতে করে ওদের সম্পর্ক কোথাও অসুন্দর মনে হয় না। খুব ঠান্ডা মাথায় বিচার করে দেখেছি, এই সমস্যা অভূতপূর্ব। সৎমা সম্পত্তি বলে বিয়ে করতে হবে তা ঠিক নয়। বিয়ে করতে হবে কারণ রাজিয়া সৎমা নয়, বাপের বা অন্য কারো সম্পত্তি নয়, পরিবারেরও সম্পত্তি নয়, বরং সে মিলুর প্রেমিকা। আর এই সম্পর্ককে রিকগনাইজ করা আমাদের পক্ষে শক্ত হলেও অসম্ভব নয়। তার জন্য একটা মধ্যবিত্ত পরিমণ্ডল দরকার। বসন্ত হয়েছে অথচ রাজিয়া মিলুর কাছে আসতে পারছে না কেন? আমাদের ভাবতে হবে। এই অবস্থা আমরা যদি একটু কষ্ট পেতে শিখি তাহলে বোধহয় ভালো হয়। আমাদের প্রত্যেকের একটা লফটি ভ্যালুজের স্বপ্ন থাকা উচিত, যেখানে প্রেমই বড় কথা। কি বলো তুমি? মবিন হঠাৎ থরথর করে কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ায়। বলে, আমি বলি তুমি একটা মস্ত পাগল, পারভার্টেড। যা বলেছ মনের মধ্যে রেখো, বাইরে প্রকাশ করো না, খুন হয়ে যাবে। একটা সামান্য মেয়ে তোমার মুন্ডু ঘুরিয়ে দিয়েছে। তুমি সমস্যাটাকে জটিল করে তুলেছ। তোমার পাপে মিলু পুড়ে মরবে। এ জিনিস ক্ষমা করা যায় না। আমি চললাম। কাকে তুমি প্রেম বলছো রিয়াজ? মবিন দ্রুত ঘর ছেড়ে পথে নেমে হনহন করে হাঁটতে শুরু করে, থামে না। মিল্লাতের আচ্ছন্নতা কেটে যায়। চোখ খুলে সে রিয়াজকে খুঁজতে থাকে। রাজিয়া অপেক্ষা করছিল। তার অবুঝ মন ভেবেছিল মিল্লাত ফিরে আসবে। মিল্লাতকে জোর করে প্রবল ধাক্কায় ফিরিয়ে দেবে মবিন। সে তাই দেহে মনে আশ্চর্য রকম প্রস্তুত হয়েছিল। অলঙ্কার আর শাড়ি ব্লাউজ রঙে গন্ধে সুসজ্জিত হয়ে প্রতীক্ষা করছিল। মবিনকে সে দেখাতে চেয়েছিল এসব সাজসজ্জা রং গন্ধ অহংকারী তার ধ্যান, সে কারো নয়। অতএব এই নোংরা মোহময়ী নারীর উপেক্ষায় মবিনের বন্ধু বড় নিরাপদ থাকবে। আসলে সে সৎমা, নিষ্ঠুর ও স্বার্থপর। আর তাছাড়া মিল্লাতের প্রতিও তার এক বিচিত্র অভিমান হয়েছিল। সে যেন মিল্লাতকেও দেখাতে চেয়েছিল, দেখো, তোমার কথাও আমি মোটে ভাবি না, কোনো কষ্ট নেই আমার। আসলে সে এইভাবে অলঙ্কৃত হয়ে নিজেকে বিদ্রূপ করতে চেয়েছিল। কেউ বুঝবে না কেন সে এই ধারা অলঙ্কার পড়েছে, এবং এইসব পড়ে রাজিয়া জীবনের অতীত আর বর্তমানের ট্র্যাজেডিকে সশরীরে অনুভব ও অভিনয় করছিল। সে কথাও কেউ বুঝবে না। সকাল থেকে দুপুর গড়িয়ে গেছে, অসুস্থ মানুষটি ফিরে আসেনি। গায়ের অলঙ্কার একসময় রাজিয়ার গায়ে ভাঁড় হয়ে চেপে বসেছে। প্রতীক্ষা যেন একটি শিরার মতো টানটান হয়ে টেনে ছেড়ে দিচ্ছে সময়, প্রতিটি মুহূর্ত। মিল্লাত ফিরছে না। মবিনের ঘৃণিত কণ্ঠস্বর ভেসে উঠছে না।
দেখা যাচ্ছে না চোখের বঙ্কিম ঘৃণার স্বর ক্ষেপণের অগ্নিপাত। কেউ আসছে না। এমন সময় রিয়াজ এলো। রিয়াজ ঘরে ঢুকেই হতভম্ব হয়ে গেল। রাজিয়া শুধালো অত্যন্ত উৎকণ্ঠার সঙ্গে, মবিন কই, আসবে না? আসলে সে শুধাতে চেয়েছিল মিল্লাত কেন এলো না, কিন্তু সে কথা বুঝবে কেন মানুষ? রিয়াজ যতদূর বুদ্ধিমান প্রাণী হোক, তার সব নাটক দেখা নেই পৃথিবীর। মানব মনের সমস্ত ছলনা তার জানা নেই। সে অত্যন্ত বিস্মিত আর আহত হয়। তার লফটি ভ্যালুজের চূড়া ধসে পড়ে। সে ভাবতে থাকে, এসব সে কি দেখছে, কেমন দেখছে, কোথায় কি ঘটে গেল? একদিকে পীড়িত প্রেম স্পর্শ কামনা করে, অন্যদিকে সেই প্রেম অলঙ্কার পরে সম্পূর্ণ ভিন্ন পথে পালিয়ে যায়। আশ্চর্য পতন হয় তার, গলিত কর্দমে পুঁতে যায়। রিয়াজ আর সহ্য করতে পারে না। কাকে তুমি প্রেম বলছো রিয়াজ? কথাটা কানে চপেটাঘাত করে। তার শির দাঁড়া শক্ত হয়ে যায়। ভাবে রাজিয়া অত্যন্ত সস্তা মেয়ে, লোভী। ঠিক কথা, অত্যন্ত নিচু রুচির বিধবা। মবিনের কথা সে এখন বুঝতে পারে। এ মেয়ে সত্যিই তবে মিল্লাতকে তাড়িয়ে দিয়েছে, আর এদিকে মবিনের জন্য অপেক্ষা করছে, ঘর খালি করে দিয়েছে। এইভাবে মুসলমান বিধবারা বেশ্যা হয়ে যায়, স্খলিত হয়। বুকের ভেতরটা রিয়াজের হু হু করে ওঠে। দুই চোখে আশ্চর্য ঘৃণা মিশ্রিত করুণা জেগে ওঠে। ঘরের মধ্যে দাঁড়িয়েছিল মেঝের মাঝখানে রিয়াজ। ঘুরে দাঁড়ায়, দরজার দিকে এগিয়ে যায়। রাজিয়া ব্যাকুল হয়ে বলে, আপনি বসবেন না? চলে যাচ্ছেন কেন? রিয়াজ বলে, তোমাকে আমার প্রয়োজন শেষ হয়ে গেছে রাজিয়া। তোমাকে একটা আন্দোলনের কথা বলেছিলাম, সেটা খতম হয়ে গিয়েছে। মবিন নিশ্চয় আসবে, তবে বিয়ে তোমাকেও করবে না। জানি। জানো, জেনেও এই করছো? কে করছি আমি? আমি তো... তাহলে না জেনে সব করছো? দেহের খিদে এইভাবেই মানুষকে মাথা খারাপ করে দেয়। কত আর নিজেকে দমন করে রাখবে? দোষ খুব ছিল না তোমার। চলি। এসব কি বলছেন আপনি? আমি যে কিছুই বুঝতে পারছি না। চলে যাবেন না? শুনুন, একবার বলুন মিল্লাত কেমন আছে, বলে যান আমাকে। তীব্র আকুলতায় পিছু পিছু সিঁড়ি অবধি ছুটে আসে রাজিয়া। রিয়াজ দ্রুত সিঁড়ি ভেঙে নামে, বলে, আমার কাছে আছে, ভালোই আছে। আপনার যাওয়ার দরকার নেই সেখানে। ভেবেছিলাম ডেকে নিয়ে যাব, কিন্তু এভাবে অলংকার পরে ওর কাছে যাবেন না, আপনার বসন্ত হতে পারে। বাড়ির বাইরে রাস্তায় নেমে চলন্ত রিকশা ডেকে উঠে পড়ে রিয়াজ। ফিরেও দেখে না। ধীরে ধীরে পৃথিবীতে সন্ধ্যা হয়, রাত হয়, লোডশেডিং হয়। রাজিয়ার ঘরে মোমবাতির শিখা কেঁপে কেঁপে ওঠে। কালো চোখের অন্ধকারে সাদা শিখা ছায়া কাঁপায়। গালের এক পাশে অন্ধকার ছেয়ে থাকে, অন্য পাশে উদ্ভাসিত। কোলের ওপর গহনার বাক্স। সব অলংকার সে বাক্সে ঢুকিয়েছে। কোলে করে অসহায়ভাবে বসে আছে। বুক জোড়া তার আশ্চর্য অভিমান। দুই চোখে তার বাষ্পাকুল কান্না থমথম করছে। তার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, সে পারছে না। কারণ সেই কান্না নিজেকে শোনাতেও তার এখন ঘৃণা হয়, ভয় হয়। দাদিমা তাকে এই অলংকার একদিন তার গায়ে পরিয়ে দিয়ে বলেছিল, তুই আমার মিল্লাতের গিন্নি, সব তোর, তোকে দেব, সব দিয়ে দেব। সেই দৃশ্য অবিকল চোখের সামনে উঠে আসে, মোম পুড়ে যেতে থাকে। হঠাৎ এক বৃদ্ধের কণ্ঠস্বর ডেকে ওঠে, ফুল বউ। রাজিয়া চেয়ে দেখে এদিক ওদিক, কোথাও কেউ নেই, সব শূন্য, বাইরে অন্ধকার। মনে মনে বলে রাজিয়া, আমার বসন্ত হবে, ঠিকই তো, আমি কখনো যাব না। রিয়াজি, আমি কখনো যাব না তোমাদের কাছে। ও ফুল বউ। আবার বৃদ্ধের কণ্ঠস্বর শুনতে পায় রাজিয়া। ভয়ে সে আর্তনাদ করে ওঠে, শফি, শফি, শফি। কেউ সাড়া দেয় না, কেউ ছুটে আসে না। আকাশে ক্রমশ মেঘ জমতে থাকে,
হাওয়া ওঠে, আকাশ থেকে তারকারা লুপ্ত হয়ে যেতে থাকে। পরের দিন ভোরবেলা মবিন সীতাহাটে পাড়ি জমায়। তার সামনে এখন অনেক কর্তব্য তৈরি হয়েছে। রিয়াজ ভাবতে চেষ্টা করে রাজিয়া কেন ওইভাবে অলংকার পরেছিল। এই দৃশ্য রিয়াজ বিশ্বাস করতে পারে না। ঘৃণায় সে কুঁচকে ওঠে। আকাশে মেঘ জমেছিল, কিন্তু বৃষ্টি হয়নি। সকাল থেকে রাজিয়া ভেবেছে সমস্ত ঘটনার জন্য সে নিজেই দায়ী। যতবারই মবিন তার সামনে আসতে চায় ততবারই সে কেন অলংকার পরে নিজেকে ঠাট্টা করতে ভালোবাসে। মবিন তাকে ঘৃণাই তো করবে। মবিনের কাছে শ্রদ্ধা দাবি করা বৃথা। কিন্তু শ্রদ্ধাহীন আকর্ষণ জাগিয়ে মবিনকে সে তার পায়ের কাছে তৃষ্ণার্ত অঞ্জলি পেতে নতজানু ভিখিরি করতে জেদ পোষণ করেছে বারবার। রিয়াজ সে কথা জানবেন কেমন করে? অথচ মনে হতো রিয়াজ সে কথা বুঝতে পারেন। কিন্তু গতকাল সেই একই সৌন্দর্যের আশ্চর্য অদ্ভুত পরাজয় ঘটে গেল। রিয়াজ বুঝতে চাইলেন না বুদ্ধিমান মানুষরাও কি অদ্ভুত ভুল করতে পারেন। অলংকার পরে নিজেকে রাজিয়া মিল্লাতে পর কিনা বোঝাতে চেয়েছিল মবিনের চোখে, কিন্তু রিয়াজ তাকে স্বার্থপর নোংরা মেয়ে ভাবলেন। এ যে বড় দুঃসহ বেদনার কথা। এ ভুল ভাঙাবার দায়িত্ব রাজিয়ারই। তথাপি তার ভয়ানক অভিমান হচ্ছিল। মনে হচ্ছিল রিয়াজ কেন বিভ্রান্ত হবেন, তিনি তো অনেক বড় মানুষ। রাজিয়া ভেবেছিল। সেই ভোরে রিয়াজ মিল্লাতকে শুধালো, তোমায় কি রাজিয়া তাড়িয়ে দিয়েছে মিলু? চলে এলে কেন? ওকে কি একবার ডেকে আনবো? মিল্লাত গম্ভীর আর বিষণ্ণ গলায় জবাব দিল, না। কেন আনবে তাকে? ধরো সে আমায় তাড়িয়ে দিয়েছে। দেবে না কেন? আমার তো ওই বাড়িতে কোনো অধিকার নেই। চলে আসার তাড়িয়ে দেওয়া একই কথা। তার কাছে এভাবে পড়ে থাকতে আমার লজ্জাই করছিল। রিয়াজ প্রশ্ন করল, তোমায় কি সে ভালোবাসেনি? তোমার অসুখ, তার কোনো কষ্ট হয় না? মিল্লাত ক্ষীণ হেসে বলল, ওর কষ্ট হয় কিনা জেনে কি লাভ? বসন্ত খারাপ জিনিস, ওরও যদি হয় সর্বনাশ হবে। মবিন ওকে রূপের খাতিরে বিয়ে করতে চায়। সে রূপ চলে গেলে আমি মস্ত দায়ী হব রিয়াজ। বলা তো যায় না। জনগণের মা শীতলা কাকে কতখানি দয়া করে। ধরলাম আজকাল তেমন কিছু হয় না, কিন্তু যদি রাজিয়ার বেলা আলাদা কিছু হয়, আমার বড় ভয় করছিল। রাজিয়া যেমন করছিল আমি ভয় পেয়ে গিয়েছিলাম। রাজিয়া কেমন করছিল রিয়াজ আর জানতে চাইল না। অথচ সে কথা জানতে চাইলে মিল্লাত আজ সব মনের কথা বলে দিত। বসন্তে বিকার হয় মানুষের, তখন মনের গোপন বাসনার কথা বলে ফেলা যায়। মিল্লাত বলতো, রাজিয়া কেমন করছিল শুনবে? এই বুকের ওপর সে হাত রেখেছিল, বারবার বুকের কাছে ঘেঁষে আসছিল। ও নিজে থেকে আমার হাতখানা ধরে আঙুলের ফাঁকে এই গোড়ায় বসন্ত দেখল। সমস্ত মুখে ভেসে উঠেছিল মাতৃত্বের সঙ্গে প্রণয়ীর ঘন সমবেদনা। সেই শান্তির কথা কাউকে তো বলে বোঝানো যায় না। আমি ওকে ছাড়া বাঁচব না রিয়াজ। অথচ রিয়াজ চুপ করে গেছে, কোনো কথাই আর জিজ্ঞাসা করছে না। মিল্লা তো আচ্ছন্ন হয়ে পড়ে রইল। সমস্ত দিন ছটফট করে কাটল রিয়াজের। তার কেন যেন বারবারই মনে হচ্ছিল কোথায় যেন ভুল হচ্ছে। আরও একবার রাজিয়ার সঙ্গে দেখা করতে ইচ্ছে করছিল। অথচ দেখা করে বোঝা কি যাবে রাজিয়া মিল্লাতকে সত্যিই ভালোবেসেছিল কিনা, কিংবা হঠাৎ তার মনটা কিভাবে লোভী হয়ে উঠল, কেন সে জীবনের কাছে এভাবে আপোষ করতে চাইছে। ইত্যাদি ইত্যাদি ভাবতে ভাবতে সন্ধ্যা হয়ে গেল। রাত্রি 8টার দিকে আজও মেঘ উঠেছিল, হাওয়া বইছিল, 2-4 ফোঁটা বৃষ্টিও পড়ছিল। এই অবস্থায় রাজিয়া এলো রিয়াজের ঘরে। রাজিয়া সব বিভ্রম দূর করতে চেয়েও অভিমানবশত কিঞ্চিত অন্য আচরণ করে ফেলল। মশারির এক পাশ উঠিয়ে মিল্লাতের দিকে হাত বাড়াতে গিয়ে থেমে গেল। হাতে ধরা ছিল তার গহনার বাক্স। সেটি মিল্লাতের মাথার কাছে রেখে বলল, রুক্মিণী কুমার, তোমার জিনিস তোমাকে ফেরত দিচ্ছি। ভারী কষ্ট দিচ্ছিল আমাকে। সবাই ভাবছিল আমার খুব লোভ।
আমি সবার কাছে ছোট হয়েছি মিল্লাত। যে আদর রিয়াজি করেছিলেন সব মিথ্যে হয়ে গেছে। সব পাপ ওই বাক্সের মধ্যে জমা ছিল। আমি আর ছোট হতে পারি না। ফিরিয়ে নাও, যেমন রেখেছিলে তাই রেখো। ওই গহনা তোমাকে পর করে দিয়েছে। কিন্তু সে কথা মবিনকে বোঝানো গেল না। রিয়াজি বুঝলেন, মবিন তা বুঝল না। চেষ্টা তো করেছি মিল্লাত, পারিনি। তোমার বন্ধু আমাকে নেবে না। আবার তোমার কাছেও রিয়াজি পাহারা বসিয়েছেন। আমি যে তোমার পর গো, ছুঁয়ো না আমাকে, আমার রূপ নষ্ট হয়ে যাবে। বলতে বলতে ডুকরে উঠল রাজিয়া। হঠাৎ সে কান্না দমন করে চেয়ারে বসে থাকা রিয়াজের দিকে ফনা তুলে বলল, একলা একটা মেয়েকে ফেলে চলে এলে তোমরা। একটা সামান্য রোগ তোমাদের আপন হলো। একলা একটা মেয়ে যদি এখন কোনো বিপাকে নষ্ট হয়, তার দায় কে কাঁধে নেয় বলুন? তাকে তো গহনা পরে বর্ম বানাতে হয়। অলংকার কি শুধুই অলংকার রিয়াজি, আর কিছু নয়? ফের তার খোঁচায় কি রক্তও ঝরে না? অবস্থা দেখে মিল্লাত উঠে বসে রাজিয়াকে স্পর্শ করে। রাজিয়া আতকে তোলে নিজেকে, বলে, খবরদার, ছুঁয়ো না আমাকে। তোমরা ভাবো নিসার হোসেন মৃত। আমি তা ভাবি না। ছুঁয়ো না, পাপ হবে। যদি সে আমাকে আজও চায়, আমার সর্বস্ব তাকেই দেব। ফেরেশতা আজও চোখের পানি ফেলছে, আমাকে অভিশাপ দিচ্ছে। কি গো, হাত বাড়াও এদিকে একবার, দেখি কেমন সাহস। বলতে বলতে উঠে দাঁড়ায় রাজিয়া। ঘর ছেড়ে এসে বাইরের অন্ধকারে মিলিয়ে যায়। বৃষ্টি শুরু হয়। বাড়িতে পৌঁছে দেখে বারান্দায় একটি প্রেতাত্মা অন্ধকারে দাঁড়িয়ে আছে। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। প্রেতাত্মা একটু দূরে সরে যায়। মনে হয় চোখের ভুল। অন্ধকারের মূর্তিটা অন্ধকার ছাড়া কিছু নয়, কেউ নয়। ঘরে ঢোকে রাজিয়া। সুইচ টেপে আলো হয়। ভেজা কাপড় জামা ছাড়তে ছাড়তে দরজার কাছে এসে বাইরে চেয়ে চেয়ে দেখে নেয় মূর্তিটা মানুষ কিনা, চোখের ভুল কিনা। হঠাৎ সে কালো মূর্তি ঘরের আলোয় চলে আসে। দরজা বন্ধ করে দেয় দ্রুত হাতে। খালি গা রাজিয়াকে আচমকা কোলে পাঁজা করে তুলে এনে খাটে ছুঁড়ে ফেলে ঝাঁপিয়ে পড়ে। ধস্তাধস্তি শুরু হয়। বাইরে প্রবল গর্জনে বৃষ্টি হচ্ছে। মেঘ ডাকছে। বাতাসে সাই সাই শব্দ পৃথিবী প্রদক্ষিণ করছে। রাজিয়া চোখ বুজে দেখতে পাচ্ছে গনগনে আঁচ, ফুটন্ত চায়ের কেতলি। ভয় আর্তনাদ করে উঠল। সেই হাহাকার গর্জন মুখর রাত্রির অন্ধকার আকাশে ছড়িয়ে গিয়ে কোথায় মিলিয়ে গেল। তখন শুনতে পায় রাজিয়া, খালাস নেই, দিব না মুই, না রে না, দিব না। সেই রাতে যা দিলি না মালকিন, সেই ভুক নিয়ে বেঁচে আছি, মরিনি। আল্লাজি তোর কসুর মাফ দেননি, মোনাজাত কবুল করেছেন। তোর জন্য পুলসে রাতের পথ সাফা হচ্ছে রাজিয়া। সব পাপ তোর ধুয়ে যাচ্ছে রূপসী, কাঁদিস না। তোর মুক্তি কোথায় কে জানে? হাদিস কোরআন জানে না, জানি কেবল আমি। আমি সেই মরহুম স্বামী। ফুলে ফুলে কাঁদে না বিবিজান, শান্ত হ। অত ছটফট করলে গলা টিপে দেব। ওরে রাবিশ কুক্কুরি, ঠান্ডা হ, ঠোঁটে ঠোঁট রাখতে দে, জ্বালাস নে। প্রবল হাওয়া আছড়ে পড়ছে বৃষ্টির ছাপটায়। পৃথিবীর উথাল পাতাল করা আর্ত গোগো শব্দ শুনছে পৃথিবী নিজেই। রাজার তাবৎ দেহ নিষ্পেষিত হচ্ছে প্রেতাত্মার কবলে। রক্তকণিকায় ছুটোছুটি করছে বিপন্ন শেকো বিষ। চৈতন্য শিথিল হয়ে অন্ধকারে কোথায় তলিয়ে যাচ্ছে। মনে হচ্ছে এই স্থূল দেহ ছাড়া তার আর কোনো সম্পত্তির সম্মান নেই। জীবনের তাবৎ আকাঙ্ক্ষার মৃত্যু হচ্ছে আজ। কেন এই জীবন? কেন এই রূপের মাতলামি? কেন ভালোবাসা? কি সেই ধর্মবোধ মানুষের? এই জীবনই বা কোথায় যেতে চেয়েছিল? সব জিজ্ঞাসায় স্তব্ধ হয়ে যায়। সব ফুরায় এই রাত্রির গভীরে, বিলীন হয়। প্রবল অস্তিত্বে শুধু এই দেহই তবু বেঁচে থাকতে চায়। প্রেতাত্মা রাজিয়ার বুক থেকে নেমে ঘর ছেড়ে বারান্দা ছেড়ে বৃষ্টির মধ্যে চলে যায়। রাস্তায় নামে, হাঁটতে শুরু করে, টলতে টলতে এগিয়ে চলে। মাঝে মাঝে আকাশে বিদ্যুৎ চমকে ওঠে। সে আলোয় লোকটিকে অস্পষ্ট চিনতে পারা যায়। ভীষণ মাতালের মতো লোকটি পথ হেঁটে চলেছে। রাস্তায় গাড়ি ঘোড়া রিকশা নেই, পথচারী নেই,
শুধু প্রবল বৃষ্টি লাফাচ্ছে। লোকটি সীতাহাটে গিয়েছিল। লোকটি মবিনের বাড়ি ঢুকে গেল, কাপড় ছাড়ল, মাথা গা সর্বাঙ্গ গামছায় মুছল, পোশাক বদলাল। নানি এগিয়ে এলেন কাছে, মেঝেয় বসলেন, শুধালেন, কোথায় গিয়েছিলে তুমি? মবিন উত্তর করল না। একসময় নানির পাশে ঘনিষ্ঠ হয়ে বসল, বলল, রাজিয়ার কপাল খারাপ নানি। নানি চুপ করে রইলেন। মবিন সহসা নানির কোলে মুখ গুজে দিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে উঠল, নানি, আমি ঢের পাপ করেছি নানি, ক্ষমা নেই। সকাল হল, বৃষ্টি নেই, সব পরিষ্কার। রোদ টলটল করছে। রাজিয়া বালিশের কাছে একটা দলিল দেখতে পায়। ভোরবেলায় এ সংবাদটুকু অপেক্ষা করছিল। দলিল। রাত্রির লোকটি রাজিয়ার সিথানে এ বাড়ির দলিলখানি সীতাহাটির নবীনার কাছে থেকে বয়ে এনে ফেলে গেছে। তাতে জমির দাগ নম্বর ও তার উপর নিচের ঘরসহ ছাদসহ বাড়ির উল্লেখ আছে। বেশ পুরনো দলিল। দাতা নিসার হোসেন বিশ্বাস। দানপত্র। আপন সন্তানকে তিনি দান করে গিয়েছেন। সেই সন্তান হল দ্বিতীয় পত্নী প্রথম সন্তান মিল্লাত হোসেন বিশ্বাস। রাজিয়া দলিলখানি পড়তে পড়তে কোনো বাজে প্রতিক্রিয়া হতে দেয় না। এক ফোঁটা বিচলিত করে না নিজেকে। খুব মনোযোগ দিয়ে বারবার পাঠ করে এবং শেষে নিজেকে খুশি করে নিঃশব্দে ফুলের মতন হাসে, যেন সে কত কিছু জয় করে ফেলেছে। ঠিক তখনই রিয়াজের কণ্ঠস্বর শোনা যায়। মিল্লাত এসেছে। ঘরে ঢুকে আসে ওরা। তার আগেই দ্রুত হাতে রাজিয়া তোশকের তলায় দলিলখানি ঢুকিয়ে ফেলে। তার সর্বাঙ্গ শিথিল, বসন অসংবৃত, চোখে মুখে বিয়বলতা, চোখের নিচে কালির আস্তরণ, পাগলির মতন চাহনি। রিয়া ওকে দেখে শিউরে ওঠে। মিল্লাত খাটে বসতে গিয়ে থমকে যায়। তামাম বিছানা বিপর্যস্ত, বিছানার চাদর জড়সড়, কখনো এরূপ দেখা যায় না। খাট ছেড়ে রাজিয়া নেমে গেছে, বাথরুমে চলে গেছে। রিয়াজ ঘরের কোণের টেবিলের কাছে চেয়ারে এসে বসেছে। লক্ষ্য করছে মিল্লাত বিছানার চাদর টান টান করে টেনে দিচ্ছে। হঠাৎ রাজিয়া ঘরে ঢুকে এসে মিল্লাতকে বাধা দিয়ে বলে, দাঁড়াও, বসবে না, অত্যন্ত নোংরা হয়ে গিয়েছে। বসেই রাজিয়া খাটের চাদর উঠিয়ে নেয়, বলে, আপাতত নিচে বসো, স্নান করে এসে তোমার বিছানা করে দিচ্ছি, আমার গা বমি বমি করছে। মেঝে মাদুর পেতে দেয় রাজিয়া। তারপর আলনা থেকে জামাকাপড় ইত্যাদি নিয়ে বেরিয়ে যায়। রিয়াজ ভাবতে চেষ্টা করে রাজিয়া সারা রাত ঘুমায়নি, বিছানায় তোলপাড় করেছে, তাই বিছানার ওই ছিঁড়ি হয়েছে। কেমন নোংরা করে রেখেছে নিজের শরীর আর বিছানা, কোনো যত্ন নেই। এত কষ্ট চোখের সামনে দেখা যায় না। স্নান করে রাজিয়া। ঘরে দুজন চুপচাপ বসে থাকে, কোনো কথা হয় না। রাজিয়া ফেরে, বাইরের তারে কাপড় মেলে দেয়। ঘরে এসে তোশকের তলা থেকে ভাঁজ করা ধোঁয়া চাদর টেনে বার করে, বিছানায় পাতে। মিল্লাতকে বলে, উঠে এসো, শুয়ে যাও, তুমি বেশিক্ষণ বসে থাকতে পারবে না। মিল্লাত ওঠে, বিছানায় বসে, শোয় না। রাজিয়া খাটের একপাশে বসে বলে, বলুন রিয়াজজি, আমাদের সম্পর্কে কি সিদ্ধান্ত করলেন? আমরা একত্রে এভাবে থাকব? রিয়াজ বলল, আমি চাইছি তোমরা চিরকাল এইভাবে একত্রে থাকো। বিয়ে করো, আমি ব্যবস্থা করব, বা বিয়ে না করেও একত্রে থাকতে পারো। আমি গুটিকয় বুদ্ধিমান যুবকের একটা পরিমণ্ডল রচনা করব, যারা তোমাদের ঘিরে থাকবে, যারা তোমাদের সমর্থন করে, তোমাদের সম্পর্কের মধ্যে যারা সৌন্দর্য দেখতে পায়। রাজিয়া বলে, বেশ, এই কল্পনার জন্য আপনাকে ধন্যবাদ দেই, কিন্তু সেই পরিমণ্ডল কাদের নিয়ে? তারা কারা? তারা কি মুসলমান? হ্যাঁ, মুসলমানও কিছু আছে। আমি তাদের বোঝাতে পেরেছি। তারা বলছে, বিয়ে দিয়ে সমাজকে একটু আঘাত করা দরকার, একটা অন্যায়কে মুখ বুজে সওয়া যায় না। রাজিয়া বলল, রুচিতে যদি সয়, আমরা তো দুজনে মিলে চুপচাপ বিয়ে করে নিলেই পারি রিয়াজজি। পরিমণ্ডল কি দরকার? আপনি বোধহয় একটা সমর্থন চান, স্বীকৃতি।
চাই, কিন্তু যারা সমর্থন করবে তারা তো সমাজের কেউ নয়। সমাজ তো মবিনের। তারা বিদ্রোহ করবে, ঘৃণা করবে, আমাদের মারবে, তাড়িয়ে দেবে। তাদের ঠেকানোর শক্তি তো আপনার নেই। কেন মিছিমিছি একটা বাজে স্বপ্ন দেখছেন আপনি? গতরাতে আমার সব আন্দোলন শেষ হয়ে গিয়েছে। আমি মবিনকে বিয়ে করব স্থির করেছি। একটু দাঁড়ান, চলে যাবেন না, চা করে আনি। রাজিয়া তোয়ালেটা টেনে নিয়ে চুল মুছতে মুছতে বেরিয়ে যায়। রিয়াজ লক্ষ্য করে মিল্লাতের চোখ মুখ কালো হয়ে গিয়েছে। রিয়াজের বুকটা তীব্র বেদনায় মোচড় দিয়ে ওঠে। নিজেকে সহসা তার ভয়ানক অপরাধী মনে হয়। রাজিয়া চা করে। ঘরে দুজন নির্বাক বসে থাকে। চা করে এনে দুজনের সামনে এগিয়ে দেয় রাজিয়া। বলে, একটু জুড়িয়ে নাও, চট করে মুখে তুলবে না, গরম করেছি খুব। একটু থেমে রাজিয়া বলে, হ্যাঁ শুনুন, ভালো কথা। গত রাত্রে আমি আর মবিন এই বিছানায় রাত কাটিয়েছি। আমি তোমার ভালোবাসার শপথ করে বলছি মিলু, মবিন আর আমি এই বিছানায় একত্রে শুয়েছি। হ্যাঁ শুয়েছি। সব দ্বন্দ্ব মিটে গেছে। নিজেকে দুভাগে ভাগ করে রাখা বিষম বস্তু মিল্লাত, রাধারানী আর আয়েশা। লড়াইতে শেষমেশ কেউ একজন যেতেই। কি বলো তোমরা? রিয়াজ হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওঠে। কি বলছো পাগলের মতো? রাজিয়া পানসে হাসে, বলে, পাগল তো আপনারাই। যা কল্পনা, অবাস্তব, অর্থহীন, তারই উপাসনা করেন, গাওনা করেন। কিসের সভ্যতা আপনাদের? যা প্রাগৈতিহাসিক, ট্রাইবাল, পুরনো, সেই সব। নিসারের সম্পত্তি বলে আমি মিল্লাতে সম্পত্তি হতে পারি না। আমি কারো নই। আমি আমার। বাপ চেয়েছে পায়নি, ছেলে চেয়েছে পাবে না, ব্যাস, নাটক তো শেষ হয়ে গিয়েছে। কই, চা খাচ্ছেন না কেন? এসব কথা আপনি বলেছেন। বাপের সম্পত্তি মানে ছেলের সম্পত্তি। আরবে এককালে আমাদের মতন মা ছেলের বিয়ে চালু ছিল, তাই না? চায়ের কাপ মুখে তুলতে যাচ্ছিল রিয়াজ। আশ্চর্য বিষণ্ণতায় স্তব্ধ হয়ে থেমে পড়ে। চা খেতে কষ্ট হয়। তার চোখ মুখের চেহারা ক্রমশ কেমন রক্তাক্ত হয়ে ওঠে। অত্যন্ত ফর্সা মুখমণ্ডল অদ্ভুত করুণ রক্তোচ্ছ্বাসে ভরে যায়। একত্রে শুয়েছি বলার যে নিরাসক্ত উচ্চারণ, তা যে কি নির্মম হয়ে বেজে উঠল রাজিয়ার কণ্ঠস্বরে। সেই প্রচ্ছন্ন ব্যাকুলতা রিয়াজকে অত্যন্ত অপ্রস্তুত করে তুলেছে মুহূর্তে। রাজিয়া নিঃসন্দেহে খুবই ভদ্রমেয়ে। তার শালীনতার মাত্রা অত্যন্ত উঁচু পর্দায় বাঁধা। কিন্তু সেই মেয়ের মুখে আজ এত বড় অশ্লীল কথা কিভাবে বার হলো ভাবলে রিয়াজের তাবৎ চৈতন্য অবশ হয়ে আসে। রিয়াজের মনে হচ্ছিল কি এক ক্রূর গ্লানি জমে যাচ্ছে মনের ভেতর। ঘটনা খুব অপ্রত্যাশিত। রাজিয়ার অপমান শুধু কোনো ধর্ষণজনিত অপমান নয়, একত্রে শুয়ে থাকার লালসার প্রহার নয়। রাজিয়া তার সৌন্দর্যকে ভালোবেসেছিল তার নিজেকে এক স্বপ্নের কাছে পৌঁছে দেওয়ার জন্য। সে নিজেকে রাধারানী ভেবে এসেছে শুধু এক স্বপ্নের খাতিরে। সে ক্রমশ পৌঁছতে চাইছিল। ধীরে ধীরে সাহস সঞ্চয় করে একটি দুর্গম চূড়ায় টেনে তুলছিল নিজেকে। আর সেই সাহস রিয়াজই তাকে দিয়েছিল। তার জীবনের গতিধারা অন্যভাবে নিরূপণ করতে চেয়েছিল রিয়াজ। একটি নির্মম সত্যের নিকটবর্তী করে জীবনের যে সংঘর্ষ আর উত্তরণ চেয়েছিল, তাতে কোনো পাপ ছিল না, পাপ নেই। একথা বলতে চেয়েছিল রিয়াজ, বলতে চায়। কিন্তু এখন এই মুহূর্তে সব কথা আটকে যাচ্ছে কেন? সব শক্তি নিঃশেষ হয়ে আসছে যেন। গতরাত্রে রাজিয়ার দেহে এক পাপ প্রবেশ করেছে, যা শুধু ধর্ষণ নয়, ধর্ষণের সঙ্গে ধর্ম প্রবেশ করেছে, ভয় ঢুকেছে। অথবা যে ভয় ক্রমশ নিস্তেজ হয়ে মরে আসছিল, তা ফের পূর্ণোদ্যমে জীবিত হয়ে উঠেছে। আমি সম্পত্তি হতে পারি না। কথাটা কোনো স্বাধীনতার কথা নয়, বরং কথাটা উল্টো। আমার কোনো মুক্তি নেই, মুক্তি পাব না। মবিন রাজিয়াকে নিটুট শক্তিতে বেঁধে রেখে গেছে। পালাতে পালাতে ধরা পড়ে গেল রাজিয়া। নিসার তাকে সেই কবে থেকে তেড়ে তেড়ে ফিরছে।
কোনোই পড়েছে, তবু ত্রস্ত ভীত থাতলানো রাজিয়া পালাতে পালাতে এসে কোথাও পৌঁছতে পারল না। তাই কি? না, তা নয়, তা হতে পারে না, কিছুতেই তা হতে দেওয়া যায় না। রিয়াজ শক্ত হয়ে চোয়াল কঠিন করে তোলে। লজ্জা হয়। মবিন তার বন্ধু, মিল্লাতের বন্ধু মবিন। শোনো, কথা বলার চেষ্টা করে রিয়াজ। চায়ে চুমুক দিয়ে রাজিয়ার নিস্তব্ধ বিষাদাচ্ছন্ন করুণ মুখে চেয়ে থাকে। গলা তার ফ্যাঁস করছে, স্বর ফুটছে না। আবার বলতে যায়, শোনো। কথার বদলে শুধু ফোঁসানো শব্দ হয় গলার খাদে। অবাক, গলা ছাড়ে। তারপর থেমে থাকে রিয়াজ। কপালে গলায় তার বিন্দু বিন্দু ঘাম ফুটে গেছে, হাত পা কাঁপছে। হঠাৎ রাজিয়া আশ্চর্য প্রশ্ন করে বসে, আচ্ছা রিয়াজি, ভালো করে গোসল করলে, নামাজ পড়লে কি দেহ শুদ্ধ হয়? বিশ্বাস করুন, খুব খারাপ লাগছে আমার। আপনারা ঠিক বুঝবেন না আমার কি হয়েছে। মিলুকে গর্ব করে বলেছিলাম আমি কোনো পুরুষকে স্পর্শ করিনি, আর কখনো সে কথা বলবো না। কেউ আমাকে খারাপ মেয়ে বললে কষ্ট পাবো না। আসলে খাওয়া পড়াই যেখানে সমস্যা, ঘর পাওয়ার সমস্যা, সেটা যখন মিটে গেল তখন সতীত্ব খুব ছেঁদো কথা। সেই দাবি ছেড়ে দিলাম। কিন্তু বিশ্বাস করুন, সতী হওয়ার লোভ নয় রিয়াজজি। সেদিন মনে হয়েছিল খুব শুদ্ধ মনে নিজেকে ভালোবাসতে পারারও একটা দাম আছে। আমি সেটা চাইতাম। সেটা কি খারাপ? আপনি বলুন। রিয়াজ কথা বলতে পারে না। গলার মধ্যে কেমন একটা অদ্ভুত শব্দ হয়। হঠাৎ কি হলো, মিল্লাত সহসা সস্বর করে সশব্দে খুব দ্রুত চা খেতে লাগল। সেই শব্দ শুনে, খাওয়ার দ্রুত ভঙ্গি দেখে দুজনেই চমকে উঠল, রিয়াজ ও রাজিয়া। মনে হচ্ছে মিল্লাত কেমন অসহায় রকম বিচলিত হয়ে উঠেছে। ফের রাজিয়া যেন আপন মনে বলে চলে, সতীলক্ষ্মী কে হতে চাইছে? যার কপালে লক্ষ্মী অপয়া, সে আর সতী থাকে কি করে? সে কথা হচ্ছে না। বলছিলাম, কুমারী মেয়েদের মনটা তো খুব শুদ্ধ হয়, ফুলের মতন হয়। সেই কথা। সেই মনটা আরও শুদ্ধ করে তোলার জন্য কোনো পুরুষকে সে ভালোবাসে, সেটা তো এক ধরনের পুজো। মনটা একটা কেন্দ্রে এসে জড়ো হয়, নামাজ পড়ার মতন ব্যাপার। আপনি একদিন বলেছিলেন, আরবে নাকি নবীর যুগেও উটকে পুজো করত মানুষ। সে কথা শুনে নবী বললেন, উটকে সিজদা করা হারাম, আল্লাহ ছাড়া কারুকে সিজদা করা যায় না। তবে সিজদা যদি করতেই হয় আল্লাহ ছাড়া, মেয়েদের বেলা একটা হুকুম করতে ইচ্ছে হয়, মেয়েরা যেন তার স্বামীদের সিজদা করে। না, তাও নয়, মেয়েরাও একমাত্র খোদাকেই সিজদা করবে। ইচ্ছে হয় যে বলি, স্বামীকে মেয়েরা সিজদা করুক। নবী সেই কথা বলতেন। তো কুমারী মেয়েরা মনে মনে খোদা ছাড়া যাকে সিজদা একবার করে ফেলে, সেই তো দেবতা, তারই পুজো করে সে। ব্যাপারটা এমন কেন হয়? কারণ সেটা খুব দামি আর পবিত্র কাজ। আচ্ছা, এই মনের সঙ্গে সতীত্বের কি যোগ আছে বলুন? নেই, আমি বলছি নেই। সে মনকে যখন নষ্ট করে কেউ, বলুন সেটা কি কোনো পাপ নয়? পাপ, নিশ্চয়ই পাপ। কেতাবি ধর্মে সেটা গুনাহ কিনা জানি না, মানুষের ধর্মে সেটা নিশ্চয়ই পাপ, 100 বার। রিয়াজ দৃঢ় গলায় বলে উঠল। মিল্লাত বলল, সে মন আমার মায়েদের ছিল না রিয়াজ। আমার সমাজে সেই মনের কদর হবে না। সেই মন ভিনদেশী, আমি সেই মনকে চিনতে চাই না। তোমাকে খুব স্পষ্ট বলছি ছোট বউ, মন নিয়ে কখনো আর কথা তুলবে না। আমার খুব ক্লান্ত লাগছে। নাটক শেষ হোক, সত্যিই হোক। আমি অসুস্থ। তোমরা কথা বলা বন্ধ করো। সেই থেকে কথা বন্ধ হয়ে গেল। রিয়াজ উঠে চলে গেল। মিল্লাত ঘুমিয়ে পড়ল। দুটি চোখ ধকধক করে জ্বলতে লাগলো রাজিয়ার। ঘৃণায়, অপমানে, আত্মধিক্কারে ছলছল করে উঠল দুটি বিষণ্ণ ভীত চোখ। বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে চিৎকার করে কেঁদে উঠল রাজিয়া। সেই কান্না পৃথিবীর কেউ শুনতে পেল না।
নিসারের প্রেতাত্মা যেদিন রাজিয়ার বিছানায় এলো সেদিন মবিন সীতাহাটি গিয়েছিল। ঘরে একা নবীনা, একাই কাটছে তার দিন রাত্রিগুলি। সাদিক বাহারপুরে থাকে, আসে না। লোকমুখে শোনা সাদিক দ্বিতীয় বিবাহ সম্পন্ন করেছে। মেয়েটি কালো, স্বাস্থ্য ভালো। সাদিক মেয়েটিকে টিউশনি পড়াতো। একদিন দুপুরবেলা পড়ার ঘরে দুজনে সঙ্গমবদ্ধ হয়। বাড়ির লোক দেখে ফেলে। মেয়েটির বাড়ি সাদিক জায়গির থাকত, ফলে গায়ের লোক নিকে পড়িয়ে দিয়েছে। সেই কলঙ্কিত প্রেমিক বাহারপুর ছেড়ে সীতাহাটি আসবে কোন মুখে? কিন্তু সাদিক একদিন নবীনার কাছে এসে ক্ষমা চেয়েছে। নবীনা তাকে ক্ষমা করেনি, ফিরিয়ে দিয়ে বলেছে, তুমি আর এসো না, আমি তালাকের মামলা করব, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, চলে যাও। সাদিক চলে গিয়েছে বটে, কিন্তু তালাকের মামলা শুনে ফিক করে হেসে ফেলে বলেছে, তৌবা, তা কি হয় নবীনা? আমি যে স্বামী তোমার লাভার। বলতে বলতে নবীনা মবিনের সামনে কেঁদে ফেলে। নবীনা একাই তার দিন রাত্রিগুলি অতিবাহিত হচ্ছে। মবিন নিচু সোফায় বসে কথা শুনছিল। চোখের সামনে নরম ভারী তোষকের নিচু খাটে বসে আছে নবীনা। গরমের কাল, বিকাল হয়, তবু গরম কমছে না। চৈত্র ফুরিয়ে এসেছে। কোনো কোনো বছর চৈত্রে কালবৈশাখী হয়। কালবৈশাখী হয়ে গিয়েছে, কিন্তু আজও ঝড় জল হবে মনে হচ্ছে। ঝড় জলের রাতে নবীনাকে একা পেলে রাতটা বেশ তোফা কেটে যায়। সেই কথা ভেবে প্রস্তাব করে মবিন, আজ থেকে যাই তোমার কাছে, তুমি খুব একা হয়ে গিয়েছ। কথাটার মর্ম বুঝতে অসুবিধে হয় না নবীনার। বলে, জীবনভর একাই থাকবো স্থির করেছি মবিন। ভালোবাসা পেয়েছি, স্বামী সংসারও করেছি, ছেলেও আছে, সব স্বাদ শেষ হয়ে গিয়েছে। এবার একাই বেশ কেটে যাবে। দোকলা হতে মন চায় না। আব্বাজির দোয়া খোদা কবুল করলেন। খোদাকে এখন বলি, আমায় তুমি সাহস দাও হে মেহেরবান। কথায় কথায় সন্ধ্যা হয়ে আসে। নবীনা বলে, যে আশায় রাতে থাকবে বলছ তা হবার নয়। শেষ কথা তোমার সঙ্গে হয়ে গিয়েছে। এ নাও দলিল, চলে যাও। ভাইয়াকে দলিলখানা পৌঁছে দিও। অন্য কোথাও বিয়ে করে নিও, আমায় ভুলে যেও। দলিলখানা হ্যারিকেনের আলোয় পড়ে নেয় মবিন, চমকে ওঠে। তারপর ঠান্ডা গলায় বলে, তাহলে এখন উপায়? নবীনা বলে, উপায় আর কি, মেয়েদের নসিব তো খোদা বানায় না, মানুষ তৈরি করে। সেই বরাত খোদা পুরুষকে দিয়েছেন। তোমরা সব পারো। তোমাদের ইমান খেলা দেখে মনে হয় খোদার লীলা তো পুরুষেরই হাতে। খোদা একটা পুতুল, তোমরাই বাজিকর। তুমি যখন আমার দেহ নিয়ে মাতলামি করো, আমার গা থেকে নাকি মিষ্টি গন্ধ পাও না? আমার হাতের রুটি খুব পাতলা, তুমিই বলো, বলো না? মবিন মাথা নেড়ে হ্যাঁ বলে। তখন নবীনা গলা ভারী করে বলে ওঠে, কিন্তু আমার বর রুটি মোটা হয় বলে চাষা বলে গাল দিত, মেরেছেও 2 দিন। সে যেদিন ওর পাশে শুই, সেদিন রাতে ওর নাকি দুর্গন্ধ লেগেছিল। আমার গায়ে খারাপ গন্ধ আছে। সাতিকের ধারণা পরপুরুষের পাশে চুরি করে শুলে খারাপ গন্ধ হয়। চাষাকে জানি না, তবে সেটা একটা লীলাই বটে। আমি চোর। কিন্তু তারপর মবিন উৎসুক গলায় কুণ্ঠিত হয়। নবীনা বলে, মুসলমান মেয়ের তো গয়া কাশি নেই, আছে মক্কা মদিনা। যাব একবার সেখানে, পাপের প্রায়শ্চিত্ত করব। কিন্তু আমার সম্পত্তির একটা মোহরও সাদিককে ছুঁতে দেব না, 1 দিরহামও না। আর এ দেহও কোনোদিন চেও না তুমি। বিয়ে করো, শান্ত হও। রিয়াজিকে বলবে আমি একদিন তার কাছে যাব। মানুষের সত্যিকার ধর্ম কি আমি জানতে চাই। কামার তো মবিন সহসা নবীনার উপর ঝাঁপিয়ে পড়তেই নবীনা ওকে কামড়ে দেয়, বলে, কুকুরের মতো করো না, আমি বেশ্যা নই, জোর করলে লোক ডাকব। মবিন ভয় পেয়ে যায়, নবীনাকে ছেড়ে দেয়। নবীনার এমন স্বভাব কল্পনা করতে পারে না। কি হয়ে মনটা বদলে গিয়েছে, কি হয়েছে বুঝতে পারে না। আচমকা নবীনা হু হু শব্দে কেঁদে ফেলে। তারপর বলতে থাকে, আমায় তুমি মাফ করে দিও মবিন, পায়ে পড়ি,
বড় ঘেন্না গো। এতই কি সস্তা আমি? এতই কাঙাল? বলো তুমি। আমার চেয়ে অনেক সুভোগ্য নরম আর রূপবতী রাজিয়া। সে কথা তো শুনলে না। এখন সেই মেয়ে ওই দলিলের ধাক্কায় আমার চেয়েও সস্তা হয়ে গেল। হায় কপালপুরি, মর তুই, মরে যা। সস্তা, ভারী সস্তা, ঠিক কথা। নবীন আর বাড়ি ছেড়ে অন্ধকার রাস্তায় নেমে এলো। আকাশে মেঘ জমছে, হাওয়া বইছে। পা চালিয়ে দিল মবিন। বাস স্ট্যান্ডে এসে বাস ধরল। বৃষ্টির ফোঁটা পড়তে লাগলো 2-4টি। মবিন তখন যৌন তাড়নায় আগ্রাসী হয়ে উঠেছে। হঠাৎ মনে হলো রাজিয়া নবীনার চেয়ে একা। মবিন বাস থেকে নেমে সহসা প্রেতাত্মায় রূপান্তরিত হয়ে গেল। জোর বৃষ্টি শুরু হয়। হাওয়া সবেগে ছুটে আসে। নবীনার অপমান রাজিয়ায় যৌন প্রহারে চালিত করে মবিন। কারণ নাকি সত্যিকার পুরুষ কোনো ধর্মের ভয়েই নারীর অপমান হজম করে না, শোধ নেয়। মবিন পাগল হয়ে যায়। মবিন বলে, হায় নবীনা, তুমি এত কষ্ট দিলে কেন? রাজিয়ার শরীরে মবিন নবীনাকে ধর্ষণ করতে থাকে। গল্পের বাক্সবাই রোমানা নুপুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন কথা সাহিত্যিক আবুল বাশারের লেখা একটি উপন্যাস ফুল বউ এর 9ম পর্ব। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নুপুর।